তোমার সঙ্গেও। আমার আর কিছু হতে দিলেন কই উনি? আমাকে বাঁচিয়ে নিজে মরতে বসেছিল। সত্যি ছেলেটার প্রশংসা বাদই রাখে। দেখা হলে ধন্যবাদ জানিয়ে দেব। খেতে আসো, আমি সব টেবিলে সাজিয়েছি। আচ্ছা। খাবার সেরে রুমে এসে মোবাইল হাতে নেয় ইধা। রুজাইনের মেসেজ এসেছে আরও আগেই। ইধাকে দুঃখিত জানায় ও। ইধা কেন জানতে চায়, সঙ্গে সঙ্গে রিপ্লাই আসে, আমার জন্যই এখানে থাকতে হয়েছিল তোমার, আর এসব ঘটে গেল। আর আমার জন্য আপনি প্রাণও দিতে চেয়েছিলেন। আমার জন্য বিপদে পড়েছো তুমি, রক্ষা করার দায়িত্ব আমারই ছিল। অনেক ধন্যবাদ। তোমাকেও। আমাকে কেন? চাউমিনের জন্য। ইধা মৃদু হাসে। মায়েশা এসে বলল, এই মুচকি হাসির রহস্য কি? ফোনটা পাশে রেখে ইধা বলল, তোকে এত ফুরফুরে দেখাচ্ছে কেন? আমার বান্ধবী ঠিকঠাকভাবে আমার পাশে আছে, তাই। ও, আমি ভেবেছি অন্য কিছু। কি? বারান্দায় দাঁড়িয়ে হাই হ্যালো করা হয় ইদানিং, দেখি দেখি। ইদানিং? শুধু আজকেই। এতবার করে বললো না করতে পারলাম না। এতবার করে ভালোবাসার ডাকেও সাড়া চাইছে, তবে কেন না করছিস? অজানা ভয় কাজ করছে মনে। ফখরুলকে কম ভালোবেসেছিলাম বল? কি করলো ও আমার সঙ্গে? মোহ থেকে সম্পর্কে জড়িয়ে সেও যদি ঘোর কেটে গেলে আমায় কষ্ট দেয়। শিওর কিভাবে এটা মোহ? হতেও পারে। প্রেমের সম্পর্কে আমি আর জড়াবো না ভেবেছিলাম। কেন সাদ্দাম আমার সামনে এসেছে? না পারছি ওকে ছাড়তে, না পারছি কাছে যেতে। আমার অবস্থাটা কাউকে বোঝাতেও পারছি না। এই বলে ওপাশ ফিরে শুয়ে পড়ে মায়েশা। ইধা বুঝতে পারে ওর কি করা উচিত এখন। এতে যদি সাদ্দাম আর মায়েশা কাছাকাছি আসে। দুপুরের পর থেকেই রাস্তায় দাঁড়িয়ে আছে আলিম। ইধা টিউশনির সময় ও জানতে পেরেছে ওকে দেখার আশায় ঘণ্টাখানেক রাস্তায় আছে ও। অবশেষে ওর কষ্টের অবসান হয় ইধাকে দেখার মাধ্যমে। ধীর পায়ে এগিয়ে আসছে ইধা। আলিমকে ও দেখেনি। আলিমের কাছাকাছি আসতেই ও বলল, মিস। ইধা থামে। আলিমকে দেখে ভ্রু কুঁচকায়। আলিম বলল, আসছেন কেন? একটা রিক্সা নিতেন। এতটুকু পথের জন্য রিকশার কোনো প্রয়োজন নেই। হাঁটা চলা করা শরীরের জন্য ভালো। ঠিক। ইধা পা বাড়ালে আবারও আলিমের ডাকে থামতে হয়। আলিম বলল, আমার বোনটাকে পড়ালে বেশ ভালো হতো। আমার সময় নেই, জানিয়েছিলাম আমি। কোনোভাবে যদি ম্যানেজ করতেন। এখন সম্ভবই না, আপনি অন্য কাউকে দেখুন। আর কথা বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে বাড়ি চলে আসে ইধা। দারোয়ানের সঙ্গে দেখা হলে তার হালচাল জিজ্ঞাসা করে ওপরে পা বাড়ায়। বাসায় এসে বিছানায় শরীরটা এলিয়ে দেয় ও। অসময়ে বড্ড ঘুম পাচ্ছে ওর। ঘুমানো প্রয়োজন। ভাবতে ভাবতেই চোখ জোড়া বন্ধ করে নেয় ইধা। ওর ঘুম ভাঙে মায়েশার ডাকে। মায়েশা বলল, আতিয়াতকে পড়াতে যাবি না? রাত 8টে পার হলো বলে। আজ শরীরটা ভালো লাগছে না। মায়েশা ওর কপালে হাত দিয়ে বলল, সে কি, জ্বর এসেছে তোর? আমি টেরই পেলাম না। রেস্ট নে, আজ আর পড়াতে যেতে হবে না। অসুবিধে নেই, আমি পারবো। এই বলে উঠে পড়ে ঋদ্ধা। ওকে থামিয়ে মায়েশা বলল, এই শরীরে গিয়ে তুই পড়াতে মনোযোগ দিতে পারবি না। তার চেয়ে বরং আজ রেস্ট নে। ইধারও বেশ দুর্বল লাগছে, তাই ও শুয়ে পড়ে। চোখ জোড়া বন্ধ হয়ে আসে আবারও। ইধার প্রতি তোর এই অনুভূতি অবশ্যই ভালোবাসা বলা যায়। ফোনের ওপাশ থেকে সাদ্দামের কথা শুনে রুজাইন বলল, সত্যি না ভাই? হ্যাঁ, ওর জায়গায় অন্য মেয়ে হলেও সাহায্য করতি, কিন্তু নিজের প্রাণ দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতি না। আমি ওকে খুব করে চাই। বুঝলাম, পটানোর কাজে লেগে পড়। তবে হ্যাঁ, পড়াশোনা থেকে কিন্তু মনোযোগ সরানো যাবে না। ভালো কোনো জব না করলে ইধার ফ্যামিলি কিন্তু রাজি হবে না। ওটাও মাথায় রাখলাম। তোমার কথা বলো, কতটুকু আগালো? আগাবো। ইধা আমায় সাহায্য করছে। বলো কি? আমায় ফোন করেছিল। মাইশা কিভাবে রাজি হতে পারে শিখিয়ে দিয়েছে। এখন আইডিয়া কাজে লাগে কিনা দেখতে হবে। দেরি করছো কেন? লেগে পড়ো। হ্যাঁ, দোয়া কর যেন হয়ে যায়। সাদ্দাম ফোন রাখে। রুজাইন ঘড়িতে সময় দেখল। রাত 10টা বাজতে চলেছে। আজ ইধা কি আসবে না? মায়েশার ফোন বেজে ওঠে। সাদ্দামের ফোন থেকে বারান্দায় চলে এলো ও। কারণ ইধা গভীর ঘুমে আচ্ছন্ন। মায়েশা ফোন রিসিভ করতেই সাদ্দাম সালাম জানিয়ে হালচাল জিজ্ঞাসা করে। মায়েশাও তাই করে। এরপর সাদ্দাম বলল, মাইশা, একটা কথা বলার ছিল। আবারও প্রেম ঘটিত বিষয়ে? আরও সুন্দর কিছু। বলুন শুনি। বিয়ে করবে আমায়? কি? খাঁটি বাংলায় বললাম, না বুঝলে আবারও বলি।
বিয়ে করবে আমাকে? মাইশা অবাক হয়ে বলল, বিয়ে? প্রেমের সম্পর্কে জড়াতে তুমি ভয় পাচ্ছ। আমিও চাই না অনিশ্চিত কোনো সম্পর্কে জড়াতে। বিয়ে করে সারা জীবন তোমাকে আমার করে নিতে চাই। তোমার বাসায় প্রস্তাব পাঠাতে চাই, তবে সেটা অবশ্যই তোমার সম্মতি নিয়ে। পছন্দ করো তো তুমি আমায়? ভালোবাসা সেটা না হয় হয়েই যাবে। আমায় ভালোবাসতে দাও তোমায়। মাইশার মুখে হাসি ফোটে। ও একটু থেমে বলল, আমি রাখছি এখন, জানাবো আপনাকে। আবারও ঝুলিয়ে রাখছো? বাসায় মা বউ খুঁজছেন, তিনিও জেনে খুব খুশি হবেন। বেশিক্ষণ বুঝতে হবে না। এই বলে ফোনের লাইন কেটে দেয় মাইশা। ইদাকে জানাতে হবে এ কথা। ও একা সিদ্ধান্ত নিতেই পারে না। তবে হ্যাঁ, সাদ্দামকে মন্দ লাগে না ওর, জীবনসঙ্গী হিসেবে খারাপও না। সব জেনেও ছেলেটা ওকে আপন করে নিতে চায়। ভালো না বাসলে কি এটা সম্ভব হতো? সকালে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে মারিয়াম জান্নাত। শারমিন আক্তার ও আশামণিকে দেখে বেশ অবাক হলেন তিনি। সঙ্গে আতিয়াতও রয়েছে। আজ শুক্রবার বলে তিনি বাসায় আসেন। হঠাৎ তাদের আগমনে তিনি বেশ অবাকই হয়েছেন। সালাম জানিয়ে ভেতরে আসতে বলা হয় তাদের। শারমিন আক্তার একটা ব্যাগ এগিয়ে দিয়ে বললেন, এগুলো রাখুন। কি এতে? মাইশার কাছে ইধার শরীর খারাপ শুনলাম, ওকে দেখতে এসেছি। ওর জন্য ফ্রুটস আর গরুর দুধ আছে এতে। এসবের প্রয়োজন ছিল না, আমি দেখভাল করছি ওর। আগের চেয়ে ভালো লাগছে এখন। যাক ভালো। বসুন আপনারা, আমি ইধাকে ডাকছি। ইধা ও মাইশা আসে। ইধা শরীরে সার পেঁচানো। শারমিন আক্তার ওকে বসতে বলে বললেন, ওই ঘটনার পরই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কি ভয়ানক একটা ঘটনা ঘটে গেল। ভাঙা কণ্ঠে ইধা বলল, জি আন্টি, আতিয়াত বাসায় না থেকে ভালোই হলো, ভয় পেত। আশামণি বললেন, তা ঠিক, তোমার কেমন লাগছে এখন? কটা দিন আরাম করার প্রয়োজন হলে করো। কাল থেকে পড়তে যাবে। আচ্ছা। মারিয়াম জান্নাত সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করলেন। বড়রা কথা শুরু করলে ইধা ও মাইশা ভেতরে চলে যায়। আশামণি বললেন, ইধা মেয়েটার পরিবার কেমন আপা? না মানে আপনাদের সঙ্গে আমাদের বাড়িতেই তো থাকে, তাই জেনে রাখছি। মাইশার কাছে যতটুকু শুনেছি, ভালো পরিবারের মেয়ে। তবে ওর বাবা নেই। মা এখন নানা বাড়িতেই থাকে। নানা বাড়িও বেশ নামডাক আছে। এসব শুনে ফ্যাকাশে হয়ে যায় আশামণির মুখ। তিনি আর ইধা সম্পর্কে জিজ্ঞাসা করলেন না। ওরা কথাবার্তা শেষে বাড়ি ফিরে আসে। শারমিন আক্তার বললেন, ইধাকে নিয়ে অত কিছু জিজ্ঞেস করলে কেন? মেয়েটা সুন্দরী, আমার স্বামীর একটা কাজিনের জন্য দেখবো ভাবছিলাম, কিন্তু নানা বাড়িতে থাকে এসব শুনে আর ভালো লাগলো না। ঠিক, দেখতে সুন্দর হলেই হয় না, বংশ পরিচয়ও সুন্দর হতে হয়। কটা দিন কেটে যায়। ইধা এখন পুরোপুরি সুস্থ। আবারও নিয়মিত পড়ানো শুরু করেছে ও। আতিয়াতকে পড়াচ্ছে ইধা। আশামণি এসে বললেন, তুমি কিছু জানতে নাকি? ইধা অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি বিষয়ে? মাইশা ও সাদ্দামের বিষয়ে। ইধা কি বলবে বুঝে উঠতে না পেরে তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। পাশের রুমে ছিল রুজাইন। ফুপুর মুখে এই কথা শুনে ছুটে এলো ও। রুজাইন বলল, ও কিছুই জানে না। কিভাবে জানবে? মাইশা যেখানে জানে না। তুই জানতিস সব? শুরু থেকেই। ইধা ভ্রুকুচকে বলল। হয়েছে কি? রুজাইন বলল, সাদ্দাম ভাই বাসায় মাইশাকে পছন্দ করার কথা জানিয়েছে। আসলে তোমার ফ্রেন্ড মাইশাকে তার বেশ পছন্দ, বিয়ে করতে চায়। ইধাও কিছু না জানার অভিনয় করে বলল, ও তাই? ভালো খবর। সাদ্দাম মানে আপনার পুলিশ কাজিন? ডাকাতের ঘটনাচক্রে ওনার কথা বলেছিলাম। ইধা জেনে খুশি হয় যে সাদ্দাম সবাইকে মাইশার কথা জানিয়েছে, কিন্তু মাইশা ওকে জানালো না সে বিয়ের জন্য রাজি হয়েছে। তাই একটু অভিমান হয়ে নিয়েই বাসায় আসলো। ওর গোমরা মুখ দেখে মাইশা বলল, কি হয়েছে? মুখটা এমন করে রেখেছিস কেন? কেন আবার? আজকাল আমার আগে অন্যরা তোর মনের খবর পেয়ে যায়। মানে কি? তুই বিয়ের জন্য রাজি হয়েছিস, আমায় বলেছিস? বিয়ে? কিসের বিয়ে? তোর আর সাদ্দাম ভাইয়ের। কী সব বলছিস? আমি তার প্রস্তাবে এখনো রাজিই হলাম না, আর তুই বলছিস বিয়ে? রাজি না, তবে ও বাড়ির সবাই বিয়ের কথা বলছে কেন? কলিং বেলের শব্দ হলে দুজনে থেমে যায়। মরিয়ম জান্নাত দরজা খুলে শারমিন আক্তারকে দেখে চমকান। তিনি বললেন, আপা, এত রাতে আপনি? ভেতরে আসতে বলবেন না? কেন নয়? তিনি ভেতরে এসে ড্রয়িং রুমে বসেন। মরিয়ম জান্নাত বললেন, বসুন আপা, আমি আসছি। এই রাতে কিছু আনতে যাবেন না প্লিজ।
এখন কিছু খেলে রাতে ভাত খেতে পারবো না। আমি আবার ভাত প্রিয় মানুষ, পেট ভরে ভাত না খেলে ঘুম আসে না। একগাল হেসে মরিয়ম জান্নাত বললেন, তবে ভাতের আয়োজন করি। সে অন্য আরেক দিন হবে। এখন যে কাজে এসেছিলাম তা বলি। বলুন আপা। আত্মীয়তা করতে এসেছি। আমি ঠিক বুঝলাম না। আমার বোনের ছেলে সাদ্দাম পুলিশের চাকরিতে জয়েন হয়েছে শুনেছেন মনে হয়। জি। ওর মাইশাকে বেশ পছন্দ, বিয়ে করতে চায়। এ কথা শুনে কি বলবেন ভেবে পান না মারিয়াম জান্নাত। হুট করে এমন কিছু তিনি ভাবেননি। শারমিন আক্তার বললেন, মেয়ের বিয়ের কথা ভাবেনি বুঝি? জি, আসলে একা হাতে সব সামলাই। আপনার কাছে কি লুকাবো? এখনো ওর বিয়ের জন্য কোনো প্রস্তুতি নেইনি। ওসব নিয়ে ভাববেন না। আমার আপা মেয়ের বাড়ির কিছুই চান না। চট্টগ্রামের ওসব নিয়মের ধার তিনি ধারেন না। ঘরোয়াভাবে বিয়ে হবে, আর বিয়ের পর অনুষ্ঠান তারাই করবেন, কিচ্ছুটি তারা নেবেন না। এ কথা শুনে হাসি ফোটে মরিয়ম জান্নাতের মুখে। শারমিন আক্তারের ফোনে সাদ্দামের ছবি দেখেও তার বেশ ভালো লেগে যায়। তিনি বললেন, তারা কিছু না চাইলেও আমারও কিছু আশা আছে। যতটুকু পারি আমি মেয়ের বিয়েতে করব, কিন্তু এখনই মেয়ে বিয়ে দেওয়ার ইচ্ছে আমার নেই। ওকে ক্যারিয়ার নিয়ে ভাবতে বলেছিলাম সেই দিনই, আর আজ বিয়ের কথা কিভাবে বলি বলুন? এক্ষুনি না দিন, অন্তত কাবিন করে রাখুন। সাদ্দামের বড় তারা, মাইশাকে ওর খুব পছন্দ, বুঝছেন তো? তা বুঝেছি। আমার মতামতের চেয়েও গুরুত্বপূর্ণ হলো মাইশার মত, সেটা আমার প্রয়োজন। কেন নয়, জেনে নিন। তিনি চলে যান। মাইশা সব শুনে মাকে বলল, আমি এখনো বিয়ের জন্য ভাবিনি মা। আমিও না, কিন্তু সাদ্দামের পরিবার খারাপ হতো না। ইধা বলল, আমি কিছু বলতে পারবো আন্টি? কেন না, তুমি মাইশার বান্ধবী কম, বোন বেশি। আমারও মেয়ের মতো, বলতেই পারো। বিয়ের জন্য ভাবেননি তাতে কি? ভাবতে তো পারেন, ছেলেটা নিজ পছন্দ করে ফ্যামিলি মানিয়ে নিয়েছে, সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, আবার কোনো চাহিদাও নেই। এমন সোনার টুকরো পরিবারকে দূরে সরিয়ে দেয়া ঠিক হবে? ক্যারিয়ার কিন্তু বিয়ের পরেও গড়া যায়, আর ওরা যথেষ্ট হেল্প ওকে করবে, সেটা কথাবার্তাতে বোঝা যাচ্ছে। মাইশা বলল, আমাকে ঘরছাড়া করতে উঠে পড়ে লেগেছিস কেন? তোকে পাঠিয়ে আমি আর মিলি রুমটা দখল করব। দেখেছো আম্মু, এই ছিল ওর পেটে পেটে। খারাপ বলিনি, তুমি ভেবে দেখো। আমার তোমাদের নিয়ে বড্ড চিন্তা হয়। তোকে ভালো কারো হাতে তুলে দিতে পারলে আমি শান্তি পেতাম। তোদের বাবা নেই, আমার কত চিন্তা জানিস? মাইশাকে নীরব দেখে তিনি বললেন, তোর ইচ্ছেকেই প্রাধান্য দেওয়া হবে। তিনি রুমে ফিরে যান। মাইশার আগে গিজগিজ করে ফোন কল দেয় সাদ্দামকে। সাদ্দাম রিসিভ করলে ও কর্কশ কণ্ঠে বলল, আমি কি বলেছিলাম বিয়েতে রাজি? আমার বাসায় কেন প্রস্তাব পাঠালেন? এই ভয়টাই পাচ্ছিলাম। কি? রুইজানের সঙ্গে ফোনে কথা বলার সময় মা সব শুনে ফেলেছে। তবে তোমাকে সব জানিয়েছি তা জানে না, কেবল জানে আমি তোমাকে ভালোবাসি। আর মা শুনেই খুব খুশি হন। রুইজানের মাকে সব জানিয়েছেন। বিশ্বাস করো, তোমার অমতে আমি এইসব করিনি। আমার হাতে কিছুই ছিল না। সব শুনে মাইশা শান্ত হয়। সাদ্দাম বলল, কিছু তো বলো, তুমি কি খুব রাগ করলে? এসব শুনে রাগ কমলো? তবে কি তোমার উত্তর পাবো? পারিবারিকভাবে প্রস্তাব দিয়েছেন না, উত্তর পারিবারিকভাবেই পাবেন। এই বলে ফোনের লাইন কেটে হাসতে থাকে মাইশা। ওর হাসি দেখে ইধা বলল, তার মানে তুই রাজি? হ্যাঁ সূচকভাবে মাথা নাড়ে মাইশা। ওকে জড়িয়ে ধরে ইধা বলল, আমি অনেক বেশি খুশি তোর জন্য। নাকি রুমের জন্য? তবে শুনেন জনাব, আমি কেবল কাবিনটাই সেরে নেব, এখনই শ্বশুরবাড়ি যাব না। শুনেছি হবু বরের সঙ্গে এভাবে প্রেমের মজাই আলাদা। তাছাড়া কেবল ভার্সিটি লাইফ শুরু আমার, এখনই সংসারের প্যারা নিতে চাই না। তুই যা ভালো মনে করিস। আমি এতদিন সিদ্ধান্তহীনতাই ছিলাম, আজ আম্মুর জন্য সিদ্ধান্ত নিতে সহজ হলো আমার। এই বিয়েটাই আম্মুর চিন্তা অনেকটা কমে যাবে। আমার জন্য সাদ্দাম থাকবে ঢাল হয়ে, মিলির জন্য থাকবে আম্মু। ইধা মৃদু হাসে। মাইশা ওর হাত ধরে বলল, আর তোর জন্য থাকবো আমি। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এ যেন সুখের কান্না। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে আলিম। বেশ কয়েকদিন এই সময়ে এখানে দাঁড়িয়ে থাকে ও। ইধা এই সময়ে বাসায় যায়।
ওকে এক নজর দেখতেই আলিম এখানে দাঁড়িয়ে থাকে। ইধা ওকে খেয়াল করে প্রতিবারই ভ্রুক্ষেপহীনভাবে হনহন করে হেঁটেও চলে যায়। এইভাবে আর কদিন? আলিম ঠিক করেছে আজ ওকে মনের কথা জানাবে। ইধা রাস্তা পার হয়ে এদিকে আসতে থাকে। ওকে দেখে এগিয়ে আসে আলিম। ইধার সামনে এসে দাঁড়ালে অপ্রস্তুত হয়ে পড়ে ও। ইধা বলল, আপনি? বুঝো না কেন আমি এখানে দাঁড়িয়ে থাকি? আশেপাশে তাকিয়ে ইধা মিনমিনে স্বরে বলল, কেন? তোমাকে ভালোবাসি দা, তোমাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করি প্রতিটা দিন। দরকার এসব বলবেন না প্লিজ, আমি আপনাকে ভালোবাসি না। এই বলে ইধা চলে যেতে চাইলে ওকে থামায় আলিম। ও বলল, নেই আমার ভালোবাসার, সে আমি অনেক বাসতে পারি, তুমি শুধু হ্যাঁ বলে দাও। এটা সম্ভব নয়, আপনার ভালোবাসাতেই সম্পর্ক আগানো সম্ভব নয়। সম্ভব, আমি সম্ভব করে দেখাবো। তুমি মানবে না তো মেনো না, কিন্তু আমিও পিছুপা হব না। ইধা বুঝতে পারে আলিম থেমে যাওয়ার পাত্র নয়। জেদের বশে হলেও ওকে বিরক্ত করবে। তাই ও বলল, আমার সম্পর্কে কি জানেন আপনি? চেহারা দেখে আর নাম শুনেই ভালোবেসে ফেললেন? মাইশার বান্ধবী তুমি, এর চেয়ে বেশি কিছু জানার নেই। অবশ্যই আছে। কি? ইধা যা বলল তা শোনার জন্য প্রস্তুত আলিম ছিল না। ও বলল, আমি সরে যাওয়ার জন্যই এই মিথ্যা তুমি বলছো, তাই না? মোটেও না। প্রমাণ কি? ইধা ওর ব্যাগে থাকা নিজের পরিচয়পত্রটা বের করে দেখালো আলিমকে, যা দেখেও কয়েক কদম পেছনে চলে যায়। ইধা হেসে বলল, ভালোবাসা চলে গেল মুহূর্তেই। আজ মায়েশা ও সাদ্দামের বিয়ে, তবে সেটা ঘরোয়াভাবেই। মায়েশার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে কেবল কাবিন সেরে রাখা হচ্ছে। কয়েক বছর পর সাদ্দামই অনুষ্ঠানের আয়োজন করে নিজের বাড়ি নিয়ে যাবে মায়েশাকে। ইধা ও রোজাইন ড্রয়িং রুমটা ফুল ও বেলুন দিয়ে সাজিয়েছে। মায়েশা পার্লার থেকে এসে সাজানো রুম দেখে বেশ খুশি হয়। ও বলল, দারুণ হয়েছে। রোজাইন বলল, সবটা ইধার আইডিয়া, আমি কেবল সাহায্য করলাম। শুধু রুম সাজালে হবে? নিজেদেরও সাজতে হবে না? রোজাইন বলল। আমি তো ইধাকে দেখার অপেক্ষায়। এ কথা শুনে সবাই চমকায়। রোজাইন মুখ ফসকে একই বলে ফেলল। ও কথা ঘোরানোর জন্য চটজলদি বলল, না মানে এত কম সময়ে মেয়ে হয়ে তৈরি কিভাবে হয়, দেখার অপেক্ষায়। এত করে বললাম আমার সঙ্গে পার্লারে যেতে, গেলই না। রুম সাজাতেই থেকে গেল। ওসব ডেকোরেশনের লোক করতে পারতো না? ইধা বলল, এর চেয়ে বেস্ট পারতো না। আর ঠিক, এইবার চটজলদি গিয়ে রেডি হয়ে আই। রোজাইন ভাই, আপনিও। মারিয়াম জান্নাত আজ আকাশি রঙের জামদানি শাড়ি পরেছেন। মাথায় ঘোমটা টেনে আয়নায় দেখে নিজেকে দেখলেন। এরপর আলমারি খুলে স্বামীর একটি ছবি তিনি বের করলেন। তাতে চুমু খেয়ে তিনি বললেন, আজ আমাদের মেয়ের বিয়ে। মেয়ে সন্তানের শখ তোমার বরাবরই ছিল, তাই হয়তো মহান আল্লাহ আমাদের দুটো জান্নাত দিয়েছেন। আমাদের পৃথিবীটাও ছিল এক টুকরো জান্নাত। কত সুখী ছিলাম আমরা। মাঝপথে চলে গেলে তুমি, আমার থেকে অনেক দূরে, ও পারে। জানি না তুমি দেখছো কিনা সব। আমার মাইশা আজ বউ সেজে আসবে। তোমার মেয়ের বিয়ে নিয়ে কত ইচ্ছাই না ছিল তোমার। সেই ইচ্ছে মতো কিছু হচ্ছে না, কিন্তু তোমার সব থেকে বড় ইচ্ছাটাই পূরণ হচ্ছে। ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে ওর। এইবার তুমিও চিন্তামুক্ত হও। এই বলে ছবিটা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তিনি। আড়ালে এসব দেখে মায়েশার চোখেও পানি চলে আসে। ওর বাবা যখন মারা যায়, মিলি কোলের বাচ্চা। দাদা বাড়িতে চাচাদের আশ্রয়ে কদিন থাকবে, তাই মরিয়ম জান্নাত বাবার বাড়ি চলে আসেন। নানা বাড়ির সবাই বেশ আন্তরিক ছিলেন, কিন্তু ভাইয়ের ওপরে ভর করে কদিন চলা যায়। এরপরে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। মিলি একটু বড় হলে আলাদা বাসা নেন। মায়ের কষ্ট নিজ চোখে দেখেছে মায়েশা। তবুও কেন যে ফখরুলের মতো ছেলের সঙ্গে নিজের জীবনটা জড়িয়ে ফেলেছিল। ভাগ্যিস সে চলে গেছে জীবন থেকে। সাদ্দামের জন্য সবাই খুশি। এই খুশিটাই তো দেখতে চেয়েছিল মায়েশা। মায়েশা নিজেকে সামলে নিয়ে ভেতরে এসে বলল, বাবাকে দেখানো হয়েছে বুঝি? কেমন লাগছে তোমাকে? মায়েশার কণ্ঠ শুনে ছবিটা আলমারির ভেতরে তিনি রেখে দিলেন। আড়ালে চোখের পানি মুছে মায়েশার দিকে তাকালেন। সোনালি রঙের লেহেঙ্গায় দেখতে কি মিষ্টি লাগছে মায়েশাকে। তিনি বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েকে দেখতে কি সুন্দরটাই না লাগছে। আমার মাকেও সেরা লাগছে। আমাকে কে দেখবে? তোকে দেখবে সবাই। তোমাকে দেখবো আমি, মন ভরে দেখবো আম্মু। তুমি আমার জন্য কি তা তুমি নিজেও জানো না। একটা কথা বলবো? হুম। অনেক ভালোবাসি আমি তোমাকে। মেয়েকে জড়িয়ে ধরে তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন,
আমিও। সাত্তামের দেওয়া লাল কাতার শাড়িটা পরল ইথা। চুলগুলো খোলা রেখেছে ও। কানে দিয়েছে বড় ঝুমকো আর হাত ভর্তি চুড়ি। মাইশা এনেছে ওর জন্য এসব। ঠোঁটে লাল স্টিক দেওয়ার সময় থেমে যায় ও। মাইশা আসে। ওর কপালে চিন্তার ভাঁজ দেখে বলল, কি ভাবছিস? মাইশার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে ইথা বলল, রুজাইন ভাইয়ার সামনে তখন কিছু বলিনি তোকে। যা মারাত্মক লাগছে না, আজ তো সাদ্দাম ভাই পাগল হয়ে যাবে। বলছিস? উনি জানতেন তোকে লেহেঙ্গাতে কেমন লাগবে, তাই তো আগে থেকেই হোটেল রুম বুকিং করে রেখেছেন। কবুল বলার পরপরই বাসর করে নিতে চাচ্ছে, চান্স মিস দিতে চান না। সে যতই হোটেল রুমে নিয়ে যাক, ধরা আমি অত সহজে দিব না। প্রেম যেমন করিনি, রোমান্সও করব না। এটার জন্যও অপেক্ষাটাকে করতে হবে। বেচারাকে ঘোরাবি? আহা, উফ, এইসব কথা ছাড়। তুই এখনো মেকআপ করিসনি কেন? এমনি ঠিক আছে। মোটেও না, সাজলে একেবারে বউ বউ লাগবে। তোরও এমন মনে হচ্ছে তাই না? দেখ তো কাণ্ড, সাদ্দাম ভাই আমার জন্য লাল টুকটুকে শাড়ি দিল, আমাকেই তো মানুষ বউ ভাববে। ও লিপস্টিকটা রেখে বলল, আমি সাজবই না আর, এতটুকুই ঠিক আছি। মাইশা লিপস্টিক হাতে নিয়ে বলল, আমি সাজিয়ে দিচ্ছি, বউ লাগুক। বর পেলে তোকেও দিয়ে দিব বিয়ে। সাদা পাঞ্জাবি পরিধান করেছে রুজাইন। হাত ঘড়িটা পরতে পরতে ভাবছে ও, লাল শাড়িতে কেমন মানাবে ইথাকে। শাড়িটা রুজাইনের পছন্দের কেনা, দামটাও ওরই দেওয়া। এটা জানলে হয়তো ইধা গ্রহণ করতো না বা অন্য কিছু ভাবতো। তাই সাদ্দামের মাধ্যমে ইধার কাছে পাঠানো হয়েছে এটা। নিজের প্রিয়তমাকে নিজের পছন্দের শাড়িতে দেখার জন্য অস্থির হয়ে আছে মনটা। এখনই যাবে ওর বাড়ি, নাকি অপেক্ষা করবে সাদ্দামের জন্য? মাইশার ফোন বেজে ওঠে। অপরিচিত নাম্বার থেকে ফোন দেখে প্রথমে রিসিভ করলো না ও। বেশ কয়েকবার রিং পড়ার কারণে রিসিভ করে নেয় ও। ওপাশ থেকে ফখরুলের কান্নাজড়িত কণ্ঠ শুনে মাইশা ঘাবড়ায়। ও বলল, ফখরুল? পরিচয় না দিও, চিনে ফেলবে। দীর্ঘশ্বাস ফেলে মাইশা বলল, কেন ফোন করেছো? বিয়েটা করো না প্লিজ। মাইশা অবাক হয়ে বলল, আমার বিয়ে তুমি কিভাবে জানো? যোগাযোগ না করলেও প্রতিনিয়ত তোমার খবর আমি নিয়েছি। লুকিয়ে কত দেখেছি তোমায়। তোমার প্রতি আমার ভালোবাসা মিথ্যে ছিল না। হারানোর ভয়ে অমন আচরণ করতাম। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দাও। নিজেকে পাল্টে দেখাবো তোমাকে। তুমি যা বলবে তা হবে। এখন এসব বলার কোনো মানেই হয় না। তুমি উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। আমার লাইফে প্রতিটা পদক্ষেপ তোমার কথাতেই হবে। প্লিজ তুমি বিয়েটা করো না। সম্ভব নয়। একটু থেমে ফখরুল বলল, তবে আমার লাশ দেখেই করো বিয়ে। কি সব বলছো? ঠিক বলছি। তোমার বাসায় নিচেই আমি। দারোয়ানকে বলছি বিয়ের বাড়ি আত্মীয়, আর এখানেই আমি এখন আত্মহত্যা করব। তুমি কেন অযথা তামাশা করছো? আমার ভালোবাসা তোমার কাছে তামাশা মনে হচ্ছে? কত শত স্মৃতি তুমি মুহূর্তেই ভুলে যাচ্ছ মাইশা। আমি কি কম ভালোবেসেছিলাম তোমাকে? ভালোবাসা সব কিছু মনে করে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর না পারলে আমার লাশ দেখেই করো বিয়ে। নিস্তুপ হয়ে যায় মাইশা। ফখরুল বলল, আমার উপর অভিমান করে বিয়েটা করছো আমি জানি। প্লিজ করো না। চলে আসো, আমি নিচে আসি। নিজের ভালোবাসার কথা ভাবো প্লিজ। কলিং বেলের শব্দ হতেই দরজা খুলে দেয় রুজাইন। ইথাকে দেখে থমকে যায় ও। কি সুন্দরটাই না লাগছে ওকে। ইচ্ছে করছে এভাবে পলক্ষীন চোখে অনেকক্ষণ যাব তাকিয়ে থাকতে। রুজাইন ভাই? ইথার ডাকে ঘোর কাটে ওর। রুজাইন বলল, হ্যাঁ বলো। আন্টিকে মাইশার আম্মু ডাকছে। কেন? রান্নার আয়োজন দেখানোর জন্য। সব ঠিক আছে কিনা। পাশে ছিলেন শারমিন আক্তার। তিনি কাছে এসে বললেন, দেখার কিছু নেই, সব ভালোই হবে আশা করি। তবুও চলুন, একবার দেখবেন প্লিজ। আচ্ছা চলো, ছাদেই তো খাবার আয়োজন, তাই না? জি, উনি এখানেই আছেন। আপনি যান, আমি মাইশার সঙ্গে গিয়ে বসি। শারমিন আক্তার ছাদের দিকে এগোলে ইধা বাড়ি ফিরে আসে। হঠাৎ পেছনে ফিরে রুজাইনকে দেখে চমকায় ও। রুজাইন বলল, তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম। আসুন। ইধা মাইশাকে ডাকতে ও রুমে আসে, কিন্তু ওকে পায় না। সারা বাড়ি খুঁজেও ওকে না পেয়ে অস্থির হয়ে রুজাইনের কাছে আসে। রুজাইন বলল, এমন দেখাচ্ছে কেন তোমাকে? মাইশাকে দেখছি না, ফোনও রিসিভ করছে না।
ছাদে নয় তো? আমি এতক্ষণ এখানেই ছিলাম, কয়েকজন মেহমান আন্টি আর মিলি আছে কেবল। তাহলে হঠাৎ গেল কোথায় মাইশা? আমি জানতাম মাইশা তুমি আসবে। আমার কথা তুমি ফেলতেই পারো না। আমাকে এখনো তুমি ভালোবাসো, আমি জানি। ফখরুলের কথা শুনে মাইশা ভ্রু কুঁচকে বলল, দেখতে এলাম কি কিভাবে মরতে চাচ্ছ। ফখরুল অবাক হয়ে বলল, মানে? এমনভাবে অবাক হচ্ছ যেন আমি বলছি এ কথা। এটা তোমারই কথা। মরতে না চেয়েছো? কিভাবে মরছো? ফখরুল আমতা আমতা করে বলল, সেটা তুমি না আসলে মরবো বলেছিলাম। আমি এসেছি, তোমাকে হেল্প করতে এসেছি। মাইশা ওর হাতে থাকা প্যাকেট থেকে একটি দড়ি, ছুরি ও তেলাপোকার বিষ বের করে বলল, এখান থেকে কি নিয়ে মরবে বলো? আমার মনে হয় তেলাপোকার বিষটাই খেয়ে নাও তুমি। মাইশা, কি মাইশা, আমাকে আগের মতো ভেবেছো? এতটুকুতেই দুর্বল হয়ে যাব? মোটেও না। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার হবু স্বামী পুলিশ। তোমার কি হালও করতে পারে ধারণা আছে? দুদিনের সাদ্দামের জন্য তুমি আমাকে এসব বলছো? 2 বছরে তুমি আমায় যতটা কষ্ট দিয়েছো, 2 দিনে সাদ্দাম তার চেয়ে ঢের সম্মান ও ভালোবাসা আমায় দিয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মাইশা। তবে মরে যাও, তাতে আমার কিছু যায় আসে না। মরো, আমার সামনে মরো। আমি তোমার লাশ দেখেই করব বিয়ে। ফখরুল একটু থেমে বলল, আমার ভালোবাসা কদর যার কাছে নেই তার জন্য মরার কোনো মানেই হয় না। না মরলেও এখন তোমায় জেলে যেতে হবে আমার বিয়ের সময় আমাকে বিরক্ত করার অপরাধে। এই তো সাদ্দাম এলো বলে। আর এক মুহূর্ত অপেক্ষা করলো না ফখরুল, দ্রুত চলে গেল গেটের বাইরে। মাইশা ওর পথের দিকে তাকিয়ে বলল, ও রে ফাকরুল্লাহ, অহেতুক আগে ভয় পেতাম তোকে, আর তোর দৌড় কতটুকু বুঝেছি আমি। রুজাইন ও ইধা নিচে নামার সিদ্ধান্ত নেয় মাইশাকে খোঁজার জন্য। তখনই দেখা পায় ওর। ইধা ওকে দেখে বলল, এই ভারী লেহেঙ্গা পরে কোথায় গিয়েছিস তুই? ফাকরুলের সঙ্গে দেখা করতে। মানে? মাইশা সব খুলে বলে। সবটা শুনে হাসতে থাকে ওরা। ইধা বলল, কিন্তু তোর এত সাহস আসলো কোথা থেকে? সাদ্দামের জন্য। আমি ওকে ফোন করে এসব জানাই, তখন সাদ্দামই আমাকে এই বুদ্ধি দেয়। ফখরুল্লার দৌড়টায় যা ছিল না। আবারও হাসতে থাকে সকলে। রুজাইনের ফোন বাজতে থাকে, সাদ্দামের ফোন। ওরা রওনা হয়েছে। রুজাইন বলল, ফিতা ধরতে রেডি হয়ে যাও। ইধা বলল, এমন করব ভাবিনি। সে কি এত সহজে ভাগ ছেড়ে দেবে? মাইশাও তাল মিলিয়ে বলল, ঠিক ঠিক রুজান ভাইয়া, আপনি এক্ষুনি ফিতার ব্যবস্থা করুন। আমার কাজিন আছে, ইধা আর মিলি আছে, সবাই মিলে লুটে দিবি সাদ্দামকে। রুজাইন বলল। আর আমি? ইধা বলল, আপনি আমাদের বেশি করে নিয়ে দেবেন, তবেই ভাগে আপনিও পাবেন। ডান, আমি এক্ষুনি ফিতার ব্যবস্থা করছি। মেহমান আসতে শুরু করে। খানিক বাদে চলে আসে সাদ্দাম ও তার পরিবার। দরজার সামনে সাদ্দাম আসতে গেট আটকে রাখা হয়। সাদ্দাম বলল, আজও এমনটা হবে তা তো জানা ছিল না। ইধা বলল, বিয়ে করবেন আর এই নিয়ম জানেন না, এটা আমাদেরও জানা ছিল না। কাচি কই? টাকা দেবেন, কাচি নেবেন। দেখছিস রুজাইন, ওরা ভালোই প্রস্তুতি নিয়েছে। আমাদের কি করা উচিত বল? ডিমান্ড পূরণ করা। এই, তুই কার দলে? সেটা তুমি ভালো করেই জানো। এই বলে চোখ টিপে হাসলো রুজাইন। সাদ্দাম হতাশ কণ্ঠে বলল, তুই যখন ওদের দলে তখন আমারও আর রক্ষা নেই। এই বলে একটি খাম ওদের দিকে এগিয়ে দেয় সাদ্দাম। ইধা তা হাতে নিয়ে বলল, দুলা ভাই জিন্দাবাদ। মাইশাকে স্টেজে নিয়ে আসা হয়। বর কনের সঙ্গে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ইধাও তুলে নেয়। ওর ফোন বাজতে থাকে। বেশ কয়েকবার বাজার পর রিসিভ করে ও। ও পাশ থেকে মায়ের কণ্ঠস্বর শুনে থমকে যায় ইধা। ও ছুটে নিজের রুমে চলে আসে। এখানেও মানুষ থাকায় বারান্দায় এসে দরজা লাগিয়ে দেয় ও। কান্নাজড়িত কণ্ঠে বলল, মা তুমি? হ্যাঁ আমি। কেমন আছিস মা তুই? আমি ভালো, তুমি কেমন আছো? আর কিভাবে আমায় ফোন করলে? ওই ছোট মামার কাছ থেকে নাম্বারটা নিয়েছি, তোর কথা ভীষণ মনে পড়ছিল, তাই ফোন দিলাম। ফোন পেলে কোথায়? এলাকার এক দোকান থেকে করছি, তবে তোর ছোট মামা আমার জন্য ফোন পাঠাবি বলেছে। এখন রোজ ফোন দেব। ওরা তোমাকে ব্যবহার করতে দেবে? এখন আমার কদর হচ্ছে এইবারই। মানে? তোর জন্মদাতা এসেছিল আমার কাছে, তার সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে,
স্ত্রী সন্তানদের কাছে অবহেলিত সে। নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে এসেছিল। শুধু তাই নয়, আমার নামে একটি বাড়ি লিখে দেয়। 2টো আলাদা ফ্ল্যাট আছে এতে। দুটোতেই ভাড়া চলছে। সেই ভাড়ার টাকা এখন থেকে আমি পাবো।